আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো এই তো সকাল সকাল আমার হাজবেন্ড বিনা গাড়ি ছেড়ে আসলে হেঁটে হেঁটে একদম মেইন গেট পর্যন্ত যাচ্ছে। বাগি সার্ভিস আছে এখানে, কিন্তু ওই বাগির জন্য অপেক্ষা করতে করতে আমার হাজব্যান্ডের অনেক দেরি হয়ে যাবে, কারণ তার সকাল থেকে ক্লাস থাকে, যার জন্য সে একদম পায়ে হেঁটেই মেইন গেট পর্যন্ত চলে গিয়েছে। তো ওখান থেকে সিএনজি নিয়ে দেন সে তার ভার্সিটিতে যায়। তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। এখন নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো পিন্টারেস্ট স্ক্রল করতে করতে আবারও আর একটা ব্রেকফাস্ট আইডিয়া পেয়ে গিয়েছি, একটু কিউট টাইপের। তো এটা মানে হ্যালোউইন ইন্সপায়ার্ড একটা ব্রেকফাস্ট আইডিয়া। তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করি, কারণ কিউট কিউট জিনিস তো ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, যার জন্য ভাবলাম আজকে এটা ট্রাই করি, দেখি হয় কি না। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছিল, দেখে খুব ভালো লাগছিল। যে ছোটোবেলায় আমরা একটা কার্টুন দেখতাম না, ক্যাসপার দ্য ফ্রেন্ডলি ঘোস্ট, তো আমি ওরকম একটা ফ্রেন্ডলি ঘোস্ট বানানোর ট্রাই করেছিলাম আসলে আজকে। আমি এখন পর্যন্ত কার্টুন দেখি, আর আমার ফেভারিট কার্টুনের মধ্যে একটা ক্যাসপার দ্য ফ্রেন্ডলি ঘোস্ট, তারপরে আরেকটা আমরা যখন ছোট ছিলাম, এটা কত সাল, 1999 অথবা 2000-এর পরে, সাহারা টেলিভিশন নামে একটা কিন্তু চ্যানেল ছিল। ওই চ্যানেলের মধ্যে না সকালে আর সন্ধ্যায় এই কার্টুনগুলো আসতো, যার মধ্যে একটা ছিল জরো আর আরেকটা ছিল সিন্ড্রেলা। আরও অনেক কার্টুনই আসতো, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট ছিল এই সিন্ড্রেলা আর জরো। আমার ইভিনিং টু নাইট রুটিনের যে ভ্লগটা আমি আপলোড করেছিলাম, সেখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি পেঁয়াজ ছিলতে ছিলতে আমি কার্টুন দেখছিলাম, এবং সেটা কিন্তু জরো কার্টুন ছিল। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। ওটা কিন্তু অনেক মজার একটা কার্টুন। তো এনিওয়েজ, গল্প করতে করতে আমার চা বানানো হয়ে গেছে। আর আজকের এই কিউট মগটা আমি অনেক আগে কিনেছিলাম মিনিসো থেকে। আর এই কাপটা এমনি ভালো, কিন্তু একটু বেশি পাতলা, তো গরম গরম চা মুখে দিতে আর কি খুব কষ্ট হয়, মনে হয় যেন জিভা পুড়ে গেল। মানে একটু বেশি পাতলা টাইপ, একটু ভারী কাপ হলে তখন ওইটা আর কি ফিল হয় না, কিন্তু পাতলার জন্য একটু বেশি ফিল হচ্ছিল। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই কাপের আমি বলবো, কিন্তু কিউটনেসের দিক দিয়ে তো একদম 10 on 10। তো আমি এখানে নাস্তা করছি, আর পিছনে ওই যে দেখেন একটা বালতি দেখা যাচ্ছে। তা আমি এটা ভিডিও সেট করার সময়, ক্যামেরা সেট করার সময় আমি খেয়াল করি নাই যে ওদিক দিয়ে বালতিটা দেখা যাচ্ছে। পরে খেতে খেতে আমার ক্যামেরার দিকে তাকিয়ে দেখি কী রে, পিছনে এই বালতিটা আমি সরাইও নাই। পরে ভাবলাম দূর, এতক্ষণ পর্যন্ত তো চলেই আসছে, আমি আর কি করব, থাকুক ওটা থাকুক, আমি আমার মতো ওটাকে ইগনোর করে খাওয়া শুরু করে দিয়েছিলাম আবার। তো যাই হোক, দেখেন এই যে শীতকালে যেমন মিষ্টি একটা রোদ আসে না, সেই রোদ আজকে আমার বাসার ভেতর আসছে। ওয়েদার দেখে তো পুরোই মনে হয় যে একদম উইন্টার চলে আসছে, কিন্তু উইন্টার এখন আসে নাই, কিন্তু ওয়েদার দেখলে ফিল হয় যে এখন উইন্টার। তো আমার দোলনার যে কাভারটা ছিল, তো ভাবলাম যে এটা আজকে ধুয়ে ফেলি, অনেকদিন ধরে এটা ধোয়া হচ্ছে না। আর সেই সাথে আরও কিছু হালকা পাতলা কাপড় ছিল, যেগুলো একসাথেই ভাবলাম ধুয়ে ফেলি। আর আপনাদের মধ্যে কারা কারা আছেন যাদের কাছে যখন শীত আসে তখন মনে হয় গরম ভালো, আবার যখন গরম আসে তখন মনে হয় শীত ভালো? আমি সেই পাবলিক। আমি আগে না খালি বলতাম শীত আসলে যে আমার শীত একটুকু ভালো লাগে না, আমার গরম ভাল লাগে, গরম ভাল লাগে। কিন্তু এর পিছনে একটা কারণ আছে। আমরা আগে যখন রংপুরে থাকতাম, রংপুরের শীত বাপরে বাপ, পুরো হাত পা বাঁকা হয়ে যাওয়ার মতো শীত। এই শীতে যে কেউ বলবে যে হ্যাঁ শীত ভালো লাগে না, কিন্তু ঢাকার মানুষদের জন্য কিন্তু শীত হচ্ছে একটা ব্লেসিং। অত বেশি শীতও পড়ে না, তো খুব সুন্দর একটা উইন্টারটা না আসলে এনজয় করার মতো একটা থাকে। তো ঢাকাতে শিফট হওয়ার পর থেকে আমার কাছে এখন উইন্টার হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। আচ্ছা, এখানে কাপড় চোপড় ধুতে দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। আজকে আমি কিচ্ছু রান্না করিনি, এর আগের দিন আমি কিছু রান্না করিনি। এখানে যেটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকে আমি একটা সেট মিল অর্ডার করে নিয়ে এসে দুপুরে খেয়ে নিয়েছি, আর রাতে তো আমি খাই না।
আর আজকে আমি ভাবছি যে কি রান্না করব। পরে ভাবলাম যে বাসায় পেঁপে আছে, তো পেঁপে ভাজি করে ফেলি, এটা তাহলে আমি পরোটা দিয়ে খেতে পারবো। এই জন্য আমি ভাবলাম যে আজকে অন্য কোনো কিছু করব না, পেঁপে ভাজি করব। আর আমার যে কোনো ধরনের একটা সবজি থাকলেই ব্যাস আমার হয়ে যায়, আমার আর কোনো কিচ্ছু লাগে না। আর আমি যে মেশিনটা দিয়ে কাটছি এটা আমি প্রায় 1.5-2 বছর আগে বোধহয় অনলাইন থেকে নিয়েছিলাম, আমার পেজের নামটা মনে নাই। কিন্তু মানে এই জিনিসটা এত ভালো যা বলার বাহিরে। মানে এটা থাকলে, যেমন আমি যেই ধরনের মানুষ, আমি কিন্তু বটি দিয়ে কাটাকাটি করতে পারি না, তো আমি অনেক স্লো বটিতে। তো আমার মতো মানুষদের জন্য, যারা বটিতে ইউজ টু না বা স্লো, তাদের জন্য এই মেশিনটা হচ্ছে একটা ব্লেসিং। মানে এত কাজ ইজি হয়ে যায়। আর দেখেন কি সুন্দরভাবে কাটা হয়েছে। তো আমার একটা ভ্লগে একটা আপু কমেন্ট করেছে, রাকিব পলি আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে যে আপু হচ্ছে নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, রান্না পারে না। তো আমি যেন মানে আমার রান্নার মধ্যে কি কি উপকরণ দেই সব কিছু যেন আমি একটু বলে বলে দেই। আমার ব্লগ দেখে, আমার রান্না দেখে নাকি আপু রান্না করেন। তো এই কমেন্টটা আমার কাছে এত বেশি কিউট লেগেছে আর এত ইন্সপায়ারিং লেগেছে যে আমি এত সাদামাটা রান্না করি, তো সেই রান্না আবার একজন আপু দেখে সে নিজে বাসায় ট্রাই করে। তো সত্যিকার অর্থে এটা খুবই ইন্সপায়ারিং একটা কমেন্ট ছিল। তো আমি এখন থেকে চিন্তা করেছি, তো এরকম আপুদের জন্য যারা রান্না পারে না, তো তাদের জন্য আমি এখন কি কি দেই, কোন তরকারিতে কি কি মশলা পড়ে, সেগুলো আমি স্ক্রিনে লিখে লিখে দিব যেন আপুদের একটু উপকার হয়। তবে আপুকে আমি কমেন্টে রিপ্লাই করেছি যে আপু পরিমাণ তো বলতে পারবো না, কারণ আমি সব আন্দাজের উপরেই দেই। তো আমি কি কি মশলা দেই সেটা আমি আপনাকে বলে বলে দিব ইনশাআল্লাহ। তো আপুর কমেন্টটা পড়ে আমার নিজের কথাই আমার মনে পড়ে গিয়েছিল। আমার এখনও মনে আছে যে যেদিন আমাকে তুলে দেয়া হয় তার পর দিন থেকেই আসলে আমাকে রান্নাঘরে যেতে হয়েছে। সেটা যেই কারণেই হোক না কেন, আমাকে রান্নাঘরে যেতে হয়েছিল। তো আমি তো রান্না কিছুই জানতাম না। তো আম্মুকে আমি ফোন করে করে, লিটারালি আম্মুকে ফোনে রেখে আম্মুর কাছ থেকে সব শুনে শুনে আমি তখন রান্না করতাম, এবং এভাবেই আসলে আমি আমার রান্না শিখেছি। তো আমাকে তুলে দেওয়ার পরে আরও বেশ কিছু প্রোগ্রাম ছিল, আমার বিয়েরই রিসেপশন ছিল, আরও অনেক কিছু ছিল। তো সেগুলো আমার হাতে তো মেহেদিই ছিল। তো দেখা যায় যে বিয়ের পর দিন থেকে আমি মানে রান্না বান্নার মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে গিয়েছিলাম যে আমার হাতের মেহেদি পর্যন্ত উঠে গিয়েছিল। তো আমার রিসেপশনের ছবিগুলো যখন আমি দেখি যে আমার হাতের মধ্যে মেহেদিগুলো একদম আধা ভাঙা হয়ে আছে। তো ওই জিনিসগুলো দেখে আসলে মাঝে মধ্যে অনেক কষ্টও লাগে। এনিওয়েজ, কষ্টের কথা না বলি, কষ্টের কথা বললে আরও কষ্ট বাড়ে। তো এখানে আমি একটা কিউট একটা কি চেন আমি আমার রান্নাঘরে লাগিয়ে নিচ্ছি। তো দেখা যায় যে আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা তাকে এগুলো গিফট করে, চকলেট গিফট করে, তারপরে যে এই ধরনের কিউট কিউট কি চেন আরও কি সমস্ত হাবিজাবি জিনিস ওরা গিফট করে। তো চকলেট তো আমার হাজব্যান্ডও খায় না, আমিও খাই না। তো হাজব্যান্ড আবার চকলেট ওইদিকেই সবাইকে খাইয়ে দেন, দিয়ে হচ্ছে এই ছোটো ছোটো পুতুল টুতুল যদি থাকে, জানে যে আমি এগুলো পছন্দ করি, এই জন্য আবার আমার জন্য নিয়ে আসে এগুলো। তো এটা হচ্ছে গত বছর তার স্টুডেন্ট তাকে গিফট করেছিল, এতদিন এটা পড়েই ছিল। তো ভাবলাম যে আজকে রান্নাঘরে এটা একটা লাগিয়ে ফেলি। আর এরপরে আমি আসছি আমার লাঞ্চের প্রিপারেশন নিতে। তো আজকে যেহেতু শুধু পেঁপে ভাজিটা করেছি আর পরোটা ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে ডায়েট পরোটা, এগুলো একদম চিকন চিকন মানে রুটির মতোই থাকে, এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে ডায়েট পরোটা আর কি। আর একদম বেশি বেশি করে হচ্ছে পেঁপে ভাজি নিচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন যে আমি কতগুলো করে আমি পেঁপে ভাজি নিয়েছি। আমার টেস্ট বার অনুযায়ী আমার কাছে যে কোনো সবজি যে কোনো ফর্মে খুবই ভালো লাগে। এই যে আমি পেঁপে ভাজিটা করেছি, আমি জানি না, স্বাভাবিক আমার রুচির সাথে আরেকজনের রুচি মিলবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল কি আমি বোধহয় কোনো অমৃত খাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এত তৃপ্তি নিয়ে খেয়েছি যা মানে বলার বাহিরে, কল্পনার বাহিরে। আমার কাছে মনে হচ্ছিল আরও যদি একটা এক্সট্রা পরোটা ভেজে নিতাম তাহলে খেতে পারতাম, কারণ আমার পেটই ভরছিল না। মানে পেট ভরে গেছে কিন্তু আমার মনই ভরছিল না। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম যে দুপুরে খাওয়ার সময় যেই প্লেটটা নষ্ট হয়েছে সেটা, আর সকালে চায়ের কাপ হাঁড়ি এগুলো জমে আছে, এগুলো একেবারে ধুয়েই ফেলি, তাহলে আমার সিঙ্কটাও একদম মানে ক্লিন হয়ে থাকলো, পরিষ্কার হয়ে থাকলো, আর কোনো ঝামেলা থাকলো না। আর আমার মাথার মধ্যে কোনো প্যারাও থাকলো না যে হ্যাঁ একটু পরে এসে আবার ধুতে হবে এই সেই। তো
তো লাঞ্চ করে সিঙ্ক পরিষ্কার করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেলবেলা মৌ আপু আমাকে নক দিল, তারপর আপু বললো যে বের হবো কি না। পরে ভাবলাম যে হ্যাঁ আজকে বের হই, কারণ আমি তো একা বেরই হই না। মৌ আপুর নক দেওয়াতে আমি বের হলাম। আর এই চকলেটটা আমি মৌ আপুর জন্য অনেক দিন হলো কিনে রেখেছি, কিন্তু তাকে দিতেই পারছিলাম না, কারণ তাকে আমি এত বলছিলাম যে আপু আসেন বাসায়, কিন্তু তারও কিছু প্রবলেম ছিল যার জন্য সেও আসতে পারেনি। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু বিকেলের নিচে যাচ্ছি তাহলে আমি নিয়ে যাই আপুর জন্য। আর বের হয়ে এই যে একটা প্লেন। আর যারা আপনারা আমার ভ্লগ দেখেন তারা অনেকেই জানেন যে প্লেন দেখলে আমি খুব খুশি হয়ে যাই, একদম ছোট বাচ্চাদের মতো। তাই সাথে সাথে আমি এটা ক্যাপচার করে নিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে একদম গেট পর্যন্ত চলে গিয়েছি। তো গেটের বাহিরে এখানে ফুচকা স্টল আছে। তো মৌ আপুর পক্ষ থেকে এটা ছিল ফুচকা ট্রিট, ফুচকা আর চটপটি ট্রিট। এরপর আমরা খেয়ে দিয়ে আমরা আবার রূপায়ণের ভিতরে ঢুকে গেলাম। তো বাগিতে চড়ে পিছনে বসে পা দুলাতে দুলাতে আমরা রূপায়ণের একটা ভিডিও করতে করতে আবার চলে গিয়েছি হচ্ছে আমাদের এখানে যেই কফি শপটা আছে ক্রিমজন কাপ, সেখানে। তো মৌ আপুকে আবার আমি কফি ট্রিট দিব। তো এই তো আমাদের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস চলে এসে গেছে, যার মধ্যে আমাদের দুজনের নাম লেখা আছে, মৌ অ্যান্ড অদিতি। তো কফি খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে। ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।